আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব বাস্তুতন্ত্রের প্রকৃতি ধারণা শ্রেণীবিভাগ। হয়তো বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগটা আজকে করে উঠতে পারবো না, কারণ বাস্তুতন্ত্রের প্রকৃতি ধারণা বলতে গিয়ে সেখানে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্রের উপাদানসমূহ অনেকগুলো ব্যাপার এসে যাবে। মূল আলোচনায় আসার আগে বলবো, আমি যেহেতু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পরপর আলোচনা করে যাচ্ছি, প্লাস সঙ্গে এমসিকিউ যত ধরনের হয় সমস্তগুলো আলোচনা করছি, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এই বাস্তুতন্ত্রের প্রকৃতি ধারণা এবং শ্রেণী বিভাগ বর্তমানে যে নিউ সিলেবাস, তাতে থার্ড সেমিস্টারে রয়েছে, কিন্তু এটা তোমরা মাধ্যমিকের জীবনবিজ্ঞানেও পড়ে এসছো, ফলে মাধ্যমিক যারা দেবে তাদের ক্ষেত্রেও অনেকটা কাজে লাগবে। আমি সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বাস্তুতন্ত্র কাকে বলে না? বিজ্ঞানের যে শাখা জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে তাকে বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে। এই ইকোলজি কথাটা কোথা থেকে এসেছে? ঐকস, OIKOS, ঐকস শব্দের অর্থ হচ্ছে আবাসস্থল, এবং লোগস, LOGOS, লোগস শব্দের অর্থ হলো পঠন পাঠন বা জ্ঞান বা বিদ্যা। তাই আবাসস্থল বা বাস্তু সংস্থান সম্পর্কিত যে আলোচনা বা বিদ্যা, সেটাই হচ্ছে ইকোলজি। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? আর্নেস্ট হেকেল। এখানে আর্নেস্ট হেকেলের একটা ছবি দেওয়া আছে। হেকেল 1886 সালে, বহু বছর আগে, জার্মান প্রাণীবিজ্ঞানী আর্নেস্ট হেকেল বাস্তুবিদ্যার বিজ্ঞানসম্মত সংজ্ঞা প্রদান করেন। তার ভাষায় প্রাণীর সঙ্গে তার অজৈব এবং জৈব পরিবেশের সামগ্রিক সম্পর্কের অনুসন্ধানই হল বাস্তু সংস্থান। ইনভেস্টিগেশনস অব দ্য টোটাল রিলেশনস অব দ্য অ্যানিম্যাল টু ইটস ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক এনভায়রনমেন্ট। ইকোলজি শব্দের প্রবর্তক কে? আর্নেস্ট হেকেল। হেকেল 1869 খ্রিস্টাব্দ। ইকোসিস্টেম ইকোলজি শব্দের প্রবর্তক EP ওডাম 1968 খ্রিস্টাব্দ। ইকোসিস্টেম শব্দের প্রবর্তক ট্যান্সলে। দেখো, ইকোলজি আর্নেস্ট হেকেল আর ইকোসিস্টেম ট্যান্সলে 1935 সালে। ইকোলজিক্যাল পিরামিড শব্দের প্রবর্তক হলেন চার্লস এলটন। বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ঐকস এবং লোগস থেকে। ঐকস অর্থ বাসস্থান এবং লোগস অর্থ বিদ্যা বা নলেজ, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আমরা জীবের বাসস্থান সম্পর্কে আলোচনা ও জ্ঞান লাভ করে থাকি তাকেই বাস্তুবিদ্যা বলা হয়। বিষয়গতভাবে বাস্তুবিদ্যা দু প্রকারের, একটা প্রাণী বাস্তুবিদ্যা আর একটা হচ্ছে উদ্ভিদ বাস্তুবিদ্যা। প্রাণী বাস্তুবিদ্যা কোনটা না? যেখানে কেবলমাত্র প্রাণীদের বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর উদ্ভিদ বাস্তুবিদ্যা যেটা, তার মূল বিষয়বস্তু হলো উদ্ভিদ জগৎ। আবার যখন প্রাণী উদ্ভিদ উভয় জগৎকে নিয়ে আলোচনা করে, প্রাণী উদ্ভিদ দুটোই হচ্ছে একসাথে জীব সম্প্রদায়, তাই প্রাণী উদ্ভিদ দুটোই নিয়ে যখন আলোচনা করে তখন সেই বিদ্যাকে বলা হয় জীব বাস্তুতন্ত্র বা বায়ো ইকোলজি। এরপরে আমরা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য দেখব। বিভিন্ন উপাদানের সমন্বয়। কি কি উপাদান? বাস্তুতন্ত্রে জৈব উপাদান, অজৈব উপাদান এবং ভৌত উপাদান, অর্থাৎ বাস্তুতন্ত্রে জীবজগৎ রয়েছে, জড় উপাদান রয়েছে, ভৌত উপাদান রয়েছে। এদের সমন্বয়ে বাস্তুতন্ত্র গঠিত হয়। এই সব জায়গার উৎস সব ক্ষেত্রে একই রকম হলেও এক একটি বাস্তুক্ষেত্র কিন্তু নিজের স্বতন্ত্র সত্তা বজায় রাখে। যেমন ধরো অরণ্যে সেখানে উৎপাদক সবুজ উদ্ভিদ, প্রথম সারির খাদক যদি বলি তাহলে তৃণভোজী, সেখানে হরিণ হতে পারে, তারপরে তাকে যেটা খাচ্ছে মাংসাশী প্রাণী বাঘ। আবার অন্যভাবে যদি বলি যে ছোট ছোট কীটপতঙ্গ, তাদেরকে পাখি খাচ্ছে, তো পাখি বা ছোট ছোট কীটপতঙ্গকে ব্যাঙকে সাপকে বাজ পাখি, মানে এই রকম করে উদ্ভিদ থাকবে, প্রথম শ্রেণীর খাদক থাকবে, দ্বিতীয় শ্রেণীর খাদক থাকবে, তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক থাকবে। কিন্তু অরণ্যের যে বাস্তুতন্ত্র তার সঙ্গে পুকুরের বাস্তুতন্ত্রের অনেকটা তফাৎ। সেখানেও কিন্তু উৎপাদক রয়েছে, সেখানে উৎপাদক সবুজ উদ্ভিদ, শ্যাওলা, সেখানে প্রথম সারির খাদক সবুজ উদ্ভিদ বা শ্যাওলা বা যেটাকে আমরা বলছি ফাইটোপ্লাঙ্কটন, তাকে খাচ্ছে ছোট ছোট মাছ, ছোট ছোট মাছকে খাচ্ছে বড় মাছ। মোটামুটি মানে বিষয়গুলো একই রকম, কিন্তু প্রত্যেকটা বাস্তুতন্ত্র তার নিজস্ব সত্তা বজায় রেখে অবস্থান করে।
শক্তির প্রবাহ, বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হলো সূর্য। এই সৌরশক্তি, তাপশক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদিতে রূপান্তরিত হয়। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা একমুখী, মানে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহটা সবসময় সূর্য থেকে প্রথম সারির, সূর্য থেকে উৎপাদক, উৎপাদক থেকে উৎপাদককে যারা গ্রহণ করছে প্রথম সারির খাদক। তাহলে সবুজ উদ্ভিদ হচ্ছে স্বভোজী, তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এইভাবে সূর্য থেকে সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ থেকে প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির খাদক, এইভাবে একমুখী শক্তির প্রবাহ ঘটে। আকার, বাস্তুতন্ত্রের নির্দিষ্ট এলাকা বা স্থান থাকে যা ছোট, বড়, মাঝারি যে কোনো মাপের হয়। যেমন ধরো একটা পুকুরের বাস্তুতন্ত্র, সেটা যেমন ছোট। অরণ্যের বাস্তুতন্ত্র, তার মাপ কিন্তু অনেক বড়। পরিবর্তনশীলতা, পরিবর্তনশীলতা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উভমুখী সম্পর্ক, বাস্তুতন্ত্রের জীব ও জড়ের মধ্যে সম্পর্ক সর্বদা উভমুখী। সেটা কীরকম না, ধরো উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল, আবার প্রাণী সম্পূর্ণরূপে উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, অর্থাৎ প্রাণী জগৎ যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ তা গ্রহণ করে, আবার উদ্ভিদ যে অক্সিজেন ত্যাগ করে সেই অক্সিজেন নিয়ে আমরা সমস্ত প্রাণী জগৎ বেঁচে রয়েছি। তাই বাস্তুতন্ত্রে শুধু উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে নয়, এই যে জীব জগৎ এবং জড় জগৎ সবারই, মানে কোনো একটা বিষয়বস্তু সরে গেলে, যেমন যদি মাটি না থাকে, জড় বস্তুর সঙ্গে সম্পর্কটা বলি, যেমন যদি মাটি না থাকে, জল না থাকে, তাহলে উদ্ভিদও বাঁচতে পারবে না, প্রাণীও বাঁচতে পারবে না। এই পরস্পরের উপর নির্ভরশীলতা বা উভমুখী সম্পর্ক। মুক্ততন্ত্র, বাস্তুতন্ত্র একটি মুক্ততন্ত্র বা ওপেন সিস্টেম, মানে এই শরীরের অভ্যন্তরে যে অঙ্গ, এর আগে যে বললাম যে প্রত্যেকটা জীবনের এক মানে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কোষ, কোষ নিয়ে গঠিত হয় কলা, কলা নিয়ে গঠিত হয় কোষ, কলা, তারপরে অঙ্গ, অঙ্গ থেকে হয় তন্ত্র, তন্ত্র থেকে একটা সিস্টেম। তো এখানে যে তন্ত্র বা সিস্টেমটা কাজ করছে সেটা ওপেন সিস্টেম বা বাইরের, যেখানে প্রতিনিয়ত বস্তু এবং শক্তির অন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ ঘটে। স্বতন্ত্রতা, প্রতিটি বাস্তুতন্ত্র গুণগত বা উৎপাদনগত দিক থেকে অন্য বাস্তুতন্ত্রের চেয়ে পৃথক। গঠন, বাস্তুতন্ত্র পর্যায়ক্রমে সরল থেকে জটিলতর হয়। স্থায়িত্ব, প্রাকৃতিক ও কৃত্রিম হস্তক্ষেপ যত কম হবে বাস্তুতন্ত্র তত স্থায়িত্ব লাভ করবে। পুষ্টিচক্র, বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে পুষ্টিচক্র আবর্তিত হয়। পৃথিবীতে বাস্তুতন্ত্র 3টি প্রধান নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা খুব ভাইটাল জিনিস। বাস্তুতন্ত্রের মূল নীতিগুলো কি কি? প্রথমত নিউট্রিয়েন্ট সাইকেল বা পুষ্টিচক্র। জীবজগতের জন্ম ও বৃদ্ধির সঙ্গে পরিবেশের কোনো কোনো রাসায়নিক উপাদান পুষ্টির আকারে জীবের শরীরে প্রবেশ করে এবং মৃত্যুর পর দেহের যখন পচন ঘটে তখন তা পুনরায় আবার পরিবেশে ফিরে যায়। এই যে চক্রাকারে পুষ্টি পদার্থের আবর্তন ঘটছে সেটাই হচ্ছে পুষ্টি চক্র। আর শক্তি প্রবাহ তো আগেই বললাম, এনার্জি ফ্লো, যেটা সালোক সংশ্লেষের সময় উদ্ভিদগুলো সূর্যালোক সংগ্রহ করে এবং তাদের দেহে সংরক্ষণ করে রাখে এবং খাদ্য তৈরি করে, এবং সেই খাদ্য প্রথম সারির খাদক গ্রহণ করে, বা যারা পরভোজী প্রথম সারির খাদককে দ্বিতীয় সারির খাদক। এভাবে শক্তির প্রবাহটা উদ্ভিদ থেকে, যেটা সূর্যালোক থেকে আসছে সেটা তারপরে যাচ্ছে উদ্ভিদ, তারপরে এক একটা পুষ্টি স্তরে পৌঁছাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, এনভায়রনমেন্টাল ব্যালেন্স। প্রত্যেক পরিবেশে জীবজগৎ এবং অজৈব প্রকৃতির মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত রয়েছে যাতে পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। নির্দিষ্ট বানানটা ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি কারেকশন করে নেব। নির্দিষ্ট অনুপাতে রয়েছে যাতে পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। এরপরে যেটা বলছিলাম যে বাস্তুতন্ত্রের উপাদানগুলো আমাদেরকে জানতে হবে। বাস্তুতন্ত্রের সমস্ত উপাদানগুলোতে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, একটা জীবিত বা বায়োটিক উপাদান আর একটা জড় বা অ্যাবায়োটিক উপাদান। জীবিত বা বায়োটিক উপাদান যেটা হচ্ছে লিভিং অর বায়োটিক কম্পোনেন্ট, সেগুলো কি কি না, যাদের দেহে প্রাণ আছে তারা বাস্তুতন্ত্রের সজীব বা জীবিত উপাদান। কাজের ভিত্তিতে এদেরকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি? স্বভোজী বা উৎপাদক, পরভোজী, বিয়োজক এবং পরিবর্তক। এর মধ্যে পরভোজী এবং বিয়োজকদের একত্রে হেটেরোট্রপ বলে। একটুখানি বলে দিই, স্বভোজী বা উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ,
পরভোজী সেটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি যেই হোক না কেন তারা সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে বলে এরা পরভোজী। বিয়োজক, প্রাণী মারা যাওয়ার পর এরা মানে জীবদেহের পচন ঘটায় বা রূপান্তর ঘটায়। এই পরভোজী আর বিয়োজককে একত্রে বলে হেটেরোট্রপ। আরেকটা হচ্ছে পরিবর্তক। এখানে দেখো নির্জীব উপাদান কি কি? সূর্যালোক, জল, জলবায়ু, কার্বন ডাইঅক্সাইড। উৎপাদক কি? সবুজ উদ্ভিদ, ব্যাকটেরিয়া। প্রথম সারির খাদক তৃণভোজী বা উদ্ভিদ পরজীবী। বিয়োজক ব্যাকটেরিয়া, ছত্রাক। দ্বিতীয় সারির খাদক কারা? সর্বভুক, মানুষ। মাংসাশী প্রাণী, পরজীবী, মৃতজীবী, এরা দ্বিতীয় সারির খাদক। এগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান। স্বভোজী বা উৎপাদক কাদের বলে? পরিবেশে যে সকল জীবগোষ্ঠী জীবন ধারণের জন্য অন্য কোনো জীবের উপর নির্ভর না করে নিজেরাই নিজেদের প্রয়োজনীয় পুষ্টি পদার্থ উৎপাদনে সক্ষম। সবুজ উদ্ভিদ তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাই এরা হচ্ছে উৎপাদক, এরা স্বভোজী। সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে জল ও কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে এরা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। উদ্ভিদ ছাড়াও যে সকল জীবিত বস্তুর ভেতর ক্লোরোফিল রয়েছে এবং যারা সালোক সংশ্লেষ করতে সক্ষম তারাও এই উৎপাদক শ্রেণীর অন্তর্গত। এই উৎপাদক শ্রেণীকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফটোট্রপ। ফটোট্রপ কোনগুলো? এদের সালোক সংশ্লেষকারী সখাদ্য উৎপাদক জীব বলা হয়। অর্থাৎ এইসব জীবেরা নিজ দেহে সূর্যালোকের ফোটন কণার উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি অজৈব উপাদানের সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের রাসায়নিক খাদ্য তৈরি করে নেয়। যেমন শৈবাল, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, সবুজ উদ্ভিদকুল, ফাইটোপ্ল্যাঙ্কটন, এরা হচ্ছে ফটো অটোট্রপ। অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে এরা খাদ্য তৈরি করতে পারে। এরপরে দেখব কেমো অটোট্রপ। কেমো কথাটার সঙ্গে রসায়ন, কেমো কথাটার মানে হচ্ছে রসায়ন। তো আমরা কেমো অটোট্রপ অর্থাৎ স্বভোজীর মধ্যে ফটো অটোট্রপ যারা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারলো। এরপর দেখব কেমো অটোট্রপ। এদের রসায়ন সংশ্লেষী সখাদ্য উৎপাদক জীব বলা হয়। এক্ষেত্রে এই সকল জীবেরা সৌরশক্তি বা সূর্যালোক ব্যবহার না করে জারণ প্রক্রিয়ায় অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন সালফাইড ইত্যাদি অজৈব উপাদান থেকে নিজ দেহে খাদ্য প্রস্তুত করে থাকে। সাধারণত জলাশয়ের কাদায় সেখানে মুক্ত অক্সিজেন পাওয়া যায় না বা গভীর সমুদ্রে যেখানে গন্ধকের সন্ধান পাওয়া যায় সেখানে এই ধরনের জীব দেখা যায়। কাদের দেখা যায়? কেমো অটোট্রপ, যারা রসায়ন সংশ্লেষী। সূর্যালোক ব্যবহার না করেই এরা জারণ প্রক্রিয়া অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন সালফাইড ইত্যাদি অজৈব উপাদান থেকে নিজ দেহে নিজেরাই খাদ্য প্রস্তুত করে থাকে। এরপরে যাব পরভোজী। পরভোজী কথাটার মানে আমরা নিজেরাই বুঝতে পাচ্ছি যে খাদ্যের ব্যাপারে স্বভোজীরা যেমন নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, এরা পারে না, এরা পরের উপর নির্ভরশীল। পরভোজীকে বলা হয় কনজিউমার। পরিবেশে যে সকল জীবিত উপাদান পুষ্টির জন্য উদ্ভিদ বা স্বভোজী জীবের উপর নির্ভর করে তারা হলো পরভোজী বা কনজিউমার। পরভোজী বা খাদক গোত্রের জীবেরা, এদেরকে খাদক বলে। খাদ্যের ব্যাপারে উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। খাদক, এই যে খাদক বা যারা পরভোজী কনজিউমার, এদেরকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথম সারির খাদক, এরা হচ্ছে সরাসরি সবুজ উদ্ভিদকে খাবে। গরু, ছাগল, ঘাস ফড়িং এরা সরাসরি সবুজ উদ্ভিদকে খায়, দিয়ে সবুজ উদ্ভিদ থেকে তাদের পুষ্টি আহরণ করে। দ্বিতীয় সারির খাদক বা মাংসাশী প্রাণী, শাকাশী প্রাণীদের ভক্ষণ করে যে সকল প্রাণী বেঁচে থাকে তারা আসলে পুষ্টির জন্য উদ্ভিদের উপর পরোক্ষভাবে নির্ভরশীল। তাই শাকাশী প্রাণী ভক্ষণকারী মাংসাশী প্রাণীদের দ্বিতীয় সারির খাদক বলে। তারা যারা সরাসরি শাকাশী প্রাণীদেরকে খাবে তাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় সারির খাদক। বাঘ সরাসরি হরিণকে খায়। সিংহ, হাঙর, তিমি এরা অন্য প্রাণীকে খায়, যে সমস্ত প্রাণীগুলো আবার সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। তৃতীয় সারির খাদক, কোনো প্রাণী আবার খাদ্যের জন্য দ্বিতীয় শ্রেণীর খাদকের উপর নির্ভরশীল, তখন তাকে তৃতীয় শ্রেণীর খাদক বলা হয়। বাঘ, সিংহ, বাজ পাখি, শকুন। এরপরে চতুর্থ সারির খাদক বা সর্বোচ্চ খাদক, যেসব প্রাণী তৃতীয় সারির খাদকদের খেয়ে বেঁচে থাকে তাদের চতুর্থ সারির খাদক বা সর্বোচ্চ খাদক বলে। এরা মাংসাশী প্রাণী হয়, যেমন ঈগল, ময়ূর, বাজ পাখি। উদ্ভিদের উপর নির্ভরশীলতার ভিত্তিতে এইভাবে বিভিন্ন প্রকার খাদক শ্রেণী নির্ধারণ করা হয়। বিভিন্ন প্রকার খাদক শ্রেণী শক্তির প্রবাহ সাপেক্ষে এক একটি পুষ্টি স্তর হিসাবে বিবেচিত হয়। উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন খাদক শ্রেণীর মধ্য দিয়ে
আবদ্ধ সৌরশক্তির প্রবাহ কিন্তু চলতে থাকে। এর বাস্তুতন্ত্রের উপাদান দেখো, জড় উপাদান, সজীব উপাদান। জড় উপাদানের মধ্যে আছে অজৈব, জৈব, জলবায়ুগত উপাদান। এখানে সজীব উপাদানের মধ্যে দেখাচ্ছি স্বভোজী বা উৎপাদক, পরভোজী বা খাদক, মৃতভোজী বা বিয়োজক। স্বভোজীর ভাগ ফটো অটোট্রপ, কেমো অটোট্রপ। পরভোজীর ভাগ প্রাথমিক খাদক, এরা তৃণভোজী। গৌণ খাদক, এরা মাংসাশী। প্রগৌণ খাদক, এরা সর্বভুক। তাহলে সর্বভুক কাদের বলে? যে সকল প্রাণী উদ্ভিদকেও খায়, আবার অন্যান্য প্রাণীদেরকেও খায়। অন্যান্য বানানো অনেক ভুল আছে। এটা সর্বভুক। জীব জন্তুকে হবে। কারেকশন করে দিচ্ছি। জীবজন্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের সর্বভুক খাদক বলে, যেমন মানুষ। বিয়োজক, কোনো বাস্তুতন্ত্রে যে সব সজীব উপাদান মৃত জীবকোষের জটিল জৈব যৌগগুলিকে ভেঙে সরল জৈব যৌগে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দেয়, তাদের বিয়োজক বলে। বিভিন্ন প্রকারের অণুজীব, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি হলো বিয়োজক। বাস্তুতন্ত্রে এদের অনুখাদক বলা হয়। বিয়োজকদের ডিকম্পোজার, অনেক সময় স্যাপ্রোট্রপ বলা হয়। এই প্রকার জীব মৃত দেহাবশেষ এবং বর্জ্য পদার্থ থেকে পুষ্টি আহরণ করে। এরা নিজেদের দেহ থেকে উৎসেচক ক্ষরণ করে জীবদেহের পচন ঘটায়। তাহলে যে সমস্ত জীব মারা গেছে তাদের দেহের পচন ঘটানোর জন্য এরা নিজেদের দেহ থেকে উৎসেচক ক্ষরণ করে এবং তা থেকে পাচিত সরল বস্তু আত্মসাৎ করে নিজেদের পুষ্টি সম্পন্ন করে। বিয়োজকরা পুষ্টি আহরণ করার সময় জীবদেহে আবদ্ধ অনেক মৌলিক পদার্থ পরিবেশে ফিরিয়ে দিতে পারে। সুতরাং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এদের বিশেষ ভূমিকা রয়েছে। এরপরে দেখব পরিবর্তক কাদের বলে। বাস্তুতন্ত্রের যে সমস্ত জীব বিয়োজক কর্তৃক উৎপন্ন সরল জৈব যৌগগুলিকে ভেঙে এক একটি মৌল উপাদানে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দেয়, তাদের পরিবর্তক বা রূপান্তরক বলে। যেমন বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা যৌগগুলি থেকে সি, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম প্রভৃতি দেহ গঠনের উপযোগী মৌলগুলিকে পৃথক করে পরিবেশে মিশিয়ে দেয় এবং পরিবেশে ওই সমস্ত মৌলগুলির ভারসাম্য বজায় থাকে। এখানে আমরা উৎপাদকের কথা পড়লাম, যারা স্বভোজী, যারা নিজেদের দেহের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে। সেই স্বভোজী বা উৎপাদকের সঙ্গে আমরা খাদকের কিছু পার্থক্য দেখে নেব। তারপরে আমরা খাদকের সঙ্গে বিয়োজকের কিছু পার্থক্য দেখে নেব। তারপরে আসছি আমরা জড় উপাদান। দেখো পার্থক্যের ভিত্তি কি? সংজ্ঞা: যে সমস্ত জীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তারা উৎপাদক। যে সমস্ত জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের ব্যাপারে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, তাদের খাদক বলে। দ্বিতীয় পার্থক্যের ভিত্তি প্রকৃতি। উৎপাদক, এরা খাদ্য উৎপাদনে সক্ষম আর এরা খাদ্য উৎপাদনে অক্ষম। ক্লোরোফিলের উপস্থিতি: কয়েকটি ব্যাকটেরিয়া বাদ দিলে এদের দেহে, অর্থাৎ উৎপাদকের দেহে ক্লোরোফিল থাকে, এদের দেহে ক্লোরোফিল, যারা পরভোজী তাদের দেহে ক্লোরোফিল থাকে না। পরিবেশে সরবরাহ: এরা অক্সিজেন উৎপাদন করে পরিবেশে সরবরাহ করে, এরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে। শক্তি সঞ্চয়: এরা অর্থাৎ উৎপাদকেরা নিজেদের দেহে সৌরশক্তিকে আবদ্ধ করে। পরভোজী যারা, এরা বিভিন্ন খাদ্য থেকে শক্তি সঞ্চয় করে। পরিমাণ: পরিবেশে উৎপাদকের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি, খাদকদের সংখ্যার তুলনায় কিন্তু উৎপাদকের তুলনায় অনেকটাই কম। উদাহরণ সবুজ উদ্ভিদ, আর এখানে পরভোজীর উদাহরণ হচ্ছে বিভিন্ন প্রকার প্রাণী। এবার খাদকের সঙ্গে বিয়োজকের পার্থক্য দেখব। যে সমস্ত জীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে না, খাদ্যের ব্যাপারে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, তারা হচ্ছে খাদক। আর বিয়োজক কারা? বাস্তুতন্ত্রে যেসব উপাদান মৃত গলিত জীবদেহ বিয়োজিত করে তাকে সরল যৌগে পরিণত করে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, তাদের বিয়োজক বলে। প্রকৃতি: উৎপাদকের প্রকৃতি কীরকম? খাদকের সাথে বিয়োজকের পার্থক্য হচ্ছে, খাদকের প্রকৃতি কীরকম? এরা শাকাশী বা মাংসাশী প্রকৃতির হয়, অর্থাৎ এরা ম্যাক্রো কনজিউমার। বিয়োজক, এরা সাধারণত মৃতজীবী, এরা অনুখাদক বা মাইক্রো কনজিউমার। শ্রেণীবিভাগ: খাদ্য গ্রহণের প্রকৃতি অনুসারে প্রাথমিক, গৌণ, প্রগৌণ খাদক এই 3 ভাগে ভাগ করা যায়। বিয়োজক এরূপ কোনো বিশেষ শ্রেণীবিভাগ নেই। পরিবেশের সরবরাহ: এরা খাদ্যকে, অর্থাৎ এখানে আমরা কিসের কথা পড়ছি? খাদকের কথা।
এরা খাদ্যকে সরল অংশে ভেঙে পরিবেশে ফিরিয়ে দেয় না। এরা খাদ্যকে, বিয়োজক কিন্তু খাদ্যকে সরল অংশে ভেঙে পরিবেশে ফিরিয়ে দেয়। উদাহরণ কি? বিভিন্ন প্রকার প্রাণী, আর এর উদাহরণ বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক। এরপরে দেখো জড় উপাদান। পরিবেশে সজীব বস্তুগুলোকে বাদ দিলে অন্যান্য যে উপাদানগুলো তাদেরকে বলে জড় উপাদান। এক সেকেন্ড। বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এই উপাদানগুলিকে 3 ভাগে ভাগ করেছে। তার মধ্যে রয়েছে অজৈব বস্তু, ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসীয় পদার্থ, কার্বন, ফসফরাস, সালফাস প্রভৃতি ধাতব কঠিন পদার্থ, আয়রন, জিঙ্ক, লেড, অ্যালুমিনিয়াম, সোডিয়াম প্রভৃতি বিভিন্ন প্রকার ধাতব পদার্থ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি অজৈব অ্যাসিড। এছাড়া জল, মাটি, বালুকণা, পাথর প্রভৃতি নানা প্রকার জড় পদার্থ হল বাস্তুতন্ত্রের অজৈব উপাদান। বিভিন্ন প্রকার উপাদানগুলি প্রকৃতিতে 3টি অবস্থায় থাকে, যেমন কঠিন, তরল এবং গ্যাসীয়। উপাদানগুলি জীবের অস্তিত্ব রক্ষায় বিশেষভাবে উপযোগী। কীরকম না, যেমন সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ পরিবেশ থেকে CO2 গ্রহণ করে, বিনিময়ে O2 ত্যাগ করে, যেটা আমরা প্রাণীরা গ্রহণ করি। জল ছাড়া কোনো জীবেরই জীবন রক্ষা করা সম্ভব নয়। জীবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থগুলি বিভিন্ন প্রকার মৌলিক উপাদান, যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। আমরা পরিবেশ থেকে লবণ গ্রহণ করে দেহ তরলের ঘনত্ব বজায় রেখে শরীর সুস্থ রাখতে পারি। জীবেরা অজৈব উপাদান, এটাকে নামিয়ে দিই, জীবেরা অজৈব উপাদান গ্রহণ করে দেহ গঠনে ব্যবহার করে। এরপরে জৈব বস্তু কী কী দেখব। পরিবেশে অজৈব বস্তুগুলির সঙ্গে বিভিন্ন প্রকার জৈব বস্তু জড় উপাদান হিসাবে উপস্থিত থাকে। প্রাণীর দেহাবশেষ থেকে বিয়োজকের ক্রিয়ায় উৎপন্ন অনেক প্রকার জৈব বস্তু মাটি অথবা জলে দ্রবীভূত অবস্থায় থাকে। এরকম কতকগুলি জৈব বস্তু হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, হিউমাস। মাটি বা জল থেকে এই প্রকার পদার্থগুলি অনেক সময় উদ্ভিদ দ্বারা শোষিত হয়। ভৌত বস্তু বা অবস্থা, ফিজিক্যাল কন্ডিশন। পরিবেশের যে সমস্ত ভৌত উপাদান বাস্তুতন্ত্র গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নেয়, আমি আগেই বলেছি, সেগুলোর মধ্যে হলো আলো, উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, জলপ্রবাহ, জলীয় বাষ্প, বৃষ্টিপাত ইত্যাদি। এগুলো কীরকমভাবে জীবজগৎকে বা বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে, যেমন আলোর উপস্থিতি ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ সম্ভব নয়, আর সালোক সংশ্লেষ না হলে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে পারবে না। তাতে উদ্ভিদের অস্তিত্ব যেমন বিপন্ন হবে, আবার উদ্ভিদ না থাকলে উদ্ভিদের উপর আমরা যারা প্রাণীরা নির্ভর করি প্রাণীজগতও বিপন্ন হবে। বৃষ্টিবহুল উষ্ণ অঞ্চলে অধিক বৃষ্টিপাতের কারণে চিরহরিত অরণ্য ও প্রাণী বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। চির তুষারাবৃত মেরু ও উষ্ণ মেরু অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযুক্ত। অধিক উচ্চতাযুক্ত স্থানে বায়ুচাপ এবং অক্সিজেন পরিমাণ কম হয়, সেখানেও প্রাণীর বিস্তার কম। সুতরাং পরিবেশের ভৌত অবস্থা বাস্তুতন্ত্রের সামগ্রিক চরিত্রকে প্রভাবিত করে। আচ্ছা, এরপরে আমরা একটুখানি বাস্তুতন্ত্রের গুরুত্বটা দেখে নিই, তারপরে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র, যেটা বলছিলাম যে ক্লাসিফিকেশন বা টাইপস অফ ইকোসিস্টেম, এটা অনেকটা টাইম লাগবে, এটা পরের ক্লাসে আলোচনা করব। বাস্তুতন্ত্রের গুরুত্ব কি? বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করলে পৃথিবীর বিভিন্ন পরিবেশ তথা সেখানকার জীববৈচিত্র্য সম্পর্কে একটা জ্ঞান লাভ করা যায়। বাস্তুতন্ত্রের অস্তিত্বের কারণে বায়ুমণ্ডলে, বানানটা ভুলেছে, বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের একটা ভারসাম্য অবস্থা বজায় থাকে। 3, বাস্তুতান্ত্রিক ভারসাম্য যথাযথভাবে রক্ষিত হলে অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। বাস্তুতন্ত্রের সঠিক পর্যবেক্ষণ মূল্যায়নের মাধ্যমে অরণ্য সম্পদকে সংরক্ষণ করা যেতে পারে। 5, বাস্তুতান্ত্রিক জ্ঞানকে কাজে লাগিয়ে জল, বায়ু বা মৃত্তিকা ইত্যাদি দূষণ অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এর পরের ক্লাসে আমি বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র বা বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ আলোচনা করব। তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবে, আর ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই নোটসগুলো থেকে বঞ্চিত না হয়। নোটগুলো ভালোভাবে একটু পড়লে বা তোমরা ক্লাসগুলো একটু শুনলেই কিন্তু MCQ সলভ করতে পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।